ইসাকদার সে ফোন করেছে বাংলাদেশকে বলার জন্য, আমরা তোমার পাশে আছি, ভারতের সাথে আমরা তোমরা যদি যুদ্ধ লাগাই দাও আমি তোমাদেরকে সহায়তা করবো, যা সেটার জন্য বলছে। এবং একই সঙ্গে বাংলাদেশ যেন এটা করে, সেটার জন্য, সেটা করলে অন্যান্য দেশ যেন তাকে পাকিস্তান যখন সহায়তা করবে তখন পাকিস্তান যেন সৌদি আরব সহায়তা করে এবং কাতার সহায়তা করে, এগুলোর জন্য করছে। তো এটা কি আমাদের দেশের, আমাদের কাজ হতে পারে? আমরা কি এই দেশে পরিণত হতে পারি যে দেশটা অন্যের ডিকটেশনে মারামারিতে যুক্ত হবে? এইটাতে বাংলাদেশকে উস্কাচ্ছে, পাকিস্তান বাংলাদেশকে উস্কাচ্ছে যাতে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা ইয়াতে যায়, কনফ্লিক্টে যায়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পররাষ্ট্রনীতির দেউলিয়ার দিকে চলে যাচ্ছে। ইসাকদার একটা কল করেছেন বেইজিং থেকে, পাকিস্তান থেকে না, একেবারে বেইজিং থেকে। আমাদের তৌহিদ হোসেনকে পররাষ্ট্র উপদেষ্টা, নিশ্চয়ই আপনি খোঁজখবর রাখছিলেন। যদি একটু দেশবাসী, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দেশবাসী না, দর্শকদের উদ্দেশ্যে স্লিপ করলাম, দেশবাসী না দর্শকদের সঙ্গে সঙ্গে আবার বলছি দর্শক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আমি কার খালু বুঝছেন, আপনি আমাকে দেশবাসীর উদ্দেশ্যে বলার চেষ্টা করেন, আমি না হলে এই যে যারা আপনার দর্শক তাদের জি জি, দর্শক প্লিজ, আমি ওই স্লিপ করে ফেলছি তো, অনেকটা মনে করেন বানিয়ে চুঙ্গির মতো আর কি, স্লিপ অফ প্লিজ। হ্যাঁ, অনেক ধন্যবাদ বিপুল। প্রথমত হইলো যে যদি এইভাবে আপনি শুরু করেন, যে আপনি নিশ্চয়ই, আমরা একটা জিনিস অভ্যস্ত। কি অভ্যস্ত? আপনি দেখবেন যে আহ, যখন কোনো ফকির আপনাকে ইয়ে করে, আপনি একজন ফকিরকে আপনি ধরেন 10 টাকা দিলেন, তখন ফকির দোয়া করে যে আপনার বাচ্চারা যেন দুধে ভাতে থাকে, আপনার কি বলে, আপনার যেন অনেক উন্নতি হয়, আপনার যেন অনেক টাকা পয়সা হয়। তো ফকিরের কি হয়? ফকির কি নিজের জন্য দোয়া করতে পারে না? সে তো নিজেকে, নিজের যে লোকটা নিজের দোয়া করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, সে আপনার জন্য দোয়া করতেছে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনাকে বিশাল ধনী হওয়ার জন্য, বিশাল আপনার সন্তানরা যেন দুধে ভাতে থাকে সেরকম। এখন পাকিস্তান একটা ফকির, এখন বাংলাদেশে একটা ফকিরে পরিণত হয়েছে। এক ফকির আরেক ফকিরে টেলিফোন করে বলে আপনাকে আমি সহযোগিতা করবো। কিসে সহযোগিতা করবে? হ্যাঁ, 18 মাসে তো এটাকে ফকিরের দেশে পরিণত করা হয়েছে, মানে দারিদ্র এখন 22%-এর উপরে, যদিও আপনি জানেন যে পাকিস্তানের দারিদ্র 30%-এর উপরে, 32%। যাই হোক, তো সে 32% ফকিরের দেশ থেকে যখন 22% ফকিরের দেশকে ফোন করে বলে যে আপনাকে আমরা সহযোগিতা করব, কিসে সহযোগিতা করবে? একমাত্র সহযোগিতা আছে, সেটা হলো কি, বেগিং, ভিক্ষা করার জন্য আপনাকে সহযোগিতা করতে পারবে। হ্যাঁ, পাকিস্তানিরা যেরকম ধরেন মক্কা যায় ভিক্ষা করে, যেটার জন্য মক্কাওয়ালারা তাদেরকে অনেক নোটিস রেস করছে। এখন আমার ধারণা, আই এম মেকিং ফান, যদিও আমার ধারণা ইসাকদার টেলিফোন করে আমাদের তহিদের সঙ্গে বলছে আপনাদের অনেক লোককে এখন থেকে পাকিস্তানের পাসপোর্ট দিয়া সৌদি আরব নিয়ে যাবো, সেখান থেকে ভিক্ষা টিক্ষা করে দেশে পাঠাবে। এটা এমন একটা দেশ যে দেশটা IMF এর সাথে পর্যন্ত ডিল করতে পারে না, ভিক্ষা নিজেরাও করতে পারে না। IMF এর সাথে যে ডিল করে একটা ভিক্ষা করা যায়, সেটা তো ওরা করতে পারে না। এটুক তো বাংলাদেশ পারে। এখন একটা উন্নত জাতের ভিক্ষুক একটা কম উন্নত জাতের ভিক্ষুকরে বলতেছে যে তোমার সাথে আমরা সহযোগিতা বাড়াবো। তো কিসের সহযোগিতা? ভিক্ষা ভিত্তিতে সহযোগিতা বাড়াবে? এই দেশেরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নিজের বক্তব্য যে আমি যেখানে যাই সেখানে আমাকে মনে করে আমি কিছু চাওয়ার জন্য আসছি, ভিক্ষা বৃত্তি করতে গেছে। হ্যাঁ, ভিক্ষা শব্দটা বলে না, আমি কিছু চাওয়ার জন্য সবাই আমাকে করুণার দৃষ্টিতে তাকায়, তার বক্তব্য এই জাস্ট কিছুদিন আগে। আর সেই দেশের ইসাকদার, হ্যাঁ, দ্বিতীয় ভিক্ষুক, উনি উপপ্রধানমন্ত্রী না, প্রধান ভিক্ষুক হলো শাহবাজ শরীফ, দ্বিতীয় প্রধান ভিক্ষুক মানে উপ উপ প্রধান ভিক্ষুক ইসাকদার ফোন করছে আমাদের তহিদ হোসেন সাহেবকে পররাষ্ট্র ভিক্ষুকের কাছে, কি করে বলতেছে যে সাহায্য করবে। কি সাহায্য করবে ভাই? শুনেন, পরিস্থিতি যেদিকে ঠেলে দেওয়া হচ্ছে সেদিকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পররাষ্ট্রনীতির দেউলিয়ার দিকে চলে যাচ্ছে। কেমনে দেউলিয়া যাচ্ছে? বাংলাদেশের পররাষ্ট্রনীতি একদিন পর্যন্ত বলতো যে ভারত আমাদের পররাষ্ট্রনীতি আমাদের উপরে ইয়ে চালায়, কর্তৃত্ব চালায়। তো এখন ইসাকদারের পররাষ্ট্রনীতি ই করবে। আপনি খালি ওইখানে শুধুমাত্র দেখেন, ওখানে যদি আপনার একটা লোক, একটা এই ভদ্রলোক
এই হুম, বাংলাদেশের সাথে কথা বলার সাথে সাথে আর কার কার সাথে কথা বলছে, শেখ সৌদি আরবের সাথে কথা বলছে, শেখ হুম। কাতারের সাথে কথা বলছে। তুরস্ক। এটা কি? এর লক্ষ্যটা কি? লক্ষ্যটা কিছুই না। বাংলাদেশকে তারা যেরকম পৃথিবীর মধ্যে একটা সমস্যা আক্রান্ত দেশ এবং একটা সন্ত্রাস কবলিত দেশ, বাংলাদেশটাকে এই সন্ত্রাস কবলিত দেশে পরিণত করার জন্য তারা এই পরিকল্পনা করেছে। কখন? হুম, বাংলাদেশ যখন সবচেয়ে দুর্বল সময় পার করছে, এখন সবচেয়ে দুর্বল সময় পার করতেছে। আমি একদম। তো নিশ্চিত এই লোক এই 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 ইসারধার সে ফোন করেছে বাংলাদেশকে বলার জন্য, আমরা তোমার পাশে আছি, ভারতের সাথে আমরা তোমরা যদি যুদ্ধ লাগাই দাও আমি তোমাদেরকে সহায়তা করবো, যা সেটার জন্য বলছে। এবং একই সঙ্গে বাংলাদেশ যেন এটা করে, সেটার জন্য, সেটা করলে অন্যান্য দেশ যেন তাকে পাকিস্তান যখন সহায়তা করবে তখন পাকিস্তান যেন সৌদি আরব সহায়তা করে এবং কাতার সহায়তা করে, এগুলোর জন্য করছে। তো এটা কি আমাদের দেশের আমাদের কাজ হতে পারে? আমরা কি এই দেশে পরিণত হতে পারি যে দেশটা অন্যের ডিকটেশনে মারামারিতে যুক্ত হবে? এবং প্রশ্নই তাই তো তো নেই। হচ্ছে। বড় এক বড় ভাই থেকে বাইর হয়ে আপনি ধরেন ধরেন আমি ধরে নিলাম ভারত একটা অভদ্র বড় ভাই, সে অভদ্র বড় ভাই। পাকিস্তান তো একটা সন্ত্রাসী বড় ভাই হবে। জঙ্গি সন্ত্রাসী। আপনি একটা অভদ্র বড় ভাই থেকে একজন সন্ত্রাসী বড় ভাইয়ের কাছে নিজেকে শোভে দিচ্ছেন। এটা এমন এক সময় এই ফোনটা এসছে এবং এমন এক সময় যখন সহযোগিতা বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের সাথে ভারতের আহ, প্রকাশ্য প্রকাশ্য একটা যেটা একদিন ছিল না, প্রকাশ্য সরকার টু সরকারের মধ্যে একটা বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। হুম, কোন কোন সেই বিরোধ? সেই বিরোধটা কিন্তু পরিষ্কার। সেটা বাংলাদেশকে, আমি বললাম না, জয়শঙ্করের ওই দিনের বক্তব্যটাই ছিল নীতি নির্ধারণের একটা বক্তব্য বাংলাদেশ হুম, প্রসঙ্গে। ভারতের একটা নীতি নির্ধারণের বক্তব্য, ব্যাড প্রতিবেশী এবং ভালো প্রতিবেশী বলে যে বক্তব্যটা উনি আহ, রূপক আকারে ছেড়েছেন, এটা কিন্তু বাংলাদেশকে সতর্ক করেছেন। এবং সেই সতর্কতার কিন্তু শেষ পর্যন্ত দেখেন, এটা এখন এইটা কিন্তু এই যে ক্রিকেট দলের সাথে বা মুস্তাফিজের সাথে যে ঘটনাটা, সেই ঘটনার সাথে আমাদের ক্রিকেট দলের বা আমাদের স্পোর্টস মিনিস্টারের বা আমাদের বিসিবির যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা রিয়াকশনারি রিয়াকশন হয়েছে। আমি হুম। বাংলাদেশ তার স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশ তার গর্ব, সব কিছু উঁচু করে দাঁড়াবে, কিন্তু আপনি যখন রিয়াকশনারি রিয়াকশন দেখাবেন, দ্যাট ইজ অলটুগু দ্যাট ডিফারেন্ট থিং। ইউ কুড হ্যাভ Definitely. ডিসকাস দিস থিং। আমি বারবার একটা কথাই বলি যে আলোচনার বাইরে কিন্তু কোনো কিছু হয় না, আলোচনা করে কিন্তু সবকিছু সমাধান সম্ভব। বাংলাদেশ যদি বলতো মোস্তাফিজের সাথে, সে ধরেন আমি মানে একটা মাথা নত না করা, মাথা নত আমি করব না, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই তুমি কেন আমার মোস্তাফিজকে খেলতে দেবে না। হুম, এখানে আরো অনেকে অনেকভাবে বলে যে মুস্তাফিজে খেলতে না দিলে বাংলাদেশের এত গায়ে লাগে কেন, এটা অনেক হুম। বলে। ভাই, এটা গায়ে লাগে না, বাংলাদেশ উপেক্ষিত হলে বাংলাদেশে খারাপ লাগে, এটা তো খুব খারাপ। কিন্তু স্বাভাবিক। আবার আপনি ভারতের সাথে মাথা উঁচু করে করেন, চোখে চোখ রাখবেন, ভারত একটু আপনাকে চিমটি কাটবে, তখন আপনি আবার বাঘের মতো গর্জন করবেন, দুটো তো হয় না। ভারত আপনার একটা হুম, চিমটি কেটেছে, চিমটি যখন কেটেছে আপনার বোঝা যাচ্ছিল ভারত আপনাকে চিমটি কেটেছে। তো চিমটি কাটলে আপনি চিমটি কাটার রহস্য উদ্ঘাটন করতে হবে, তো আপনাকে তো কথা বলতে হবে। বাংলাদেশ হ্যাজ right. টু টক। হুম, বাংলাদেশকে কথা বলতে হবে। বাংলাদেশে কথা না বলে বাংলাদেশ রিয়াকশন দেখালে তো বাংলাদেশের, আপনি 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 কি এই বাস্তবতা অস্বীকার করতে পারেন যে বাংলাদেশের চাইতে ভারত কত গুণ বড়? আপনি কি এই বাস্তবতা অস্বীকার করতে পারেন যে বাংলাদেশের সামরিক ক্ষমতার চাইতে ভারত কত ক্ষমতাবান? আপনি কি এই বাস্তবতা থেকে অস্বীকার করতে পারেন যে বাংলাদেশের অর্থনীতি থেকে ভারতের অর্থনীতি কত বড়? কয় গুণ বড়? এবং আপনি কি এটা অস্বীকার করতে পারেন কূটনৈতিকভাবে আপনি সারা দুনিয়াতে আপনার গ্রহণযোগ্যতা কি আর ভারতের গ্রহণযোগ্যতা কত বেশি? তো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি তার কাছে সম্মান চান, যে দাবি চান, গো টু দেম অর আস্ক দেম টু কাম, লেট আস হুম, ডিসকাস। আমরা আমরা আমাদের সম্মান চাই, তোমরা আমাকে সম্মান দাও, তোমরা আমাকে অসম্মান করতে পারো না। এই মোস্তাফিজের বিষয়টা কিন্তু আমার মনে হয় বাংলাদেশ এটাকে অনেক হাইটে নিয়ে যেতে পারতো। আমি আপনাকে জাস্ট বলি, যদি বাংলাদেশ আহ, মুস্তাফিজের ইস্যুটা নিয়ে আইসিসিতে বলতো যে আইসিসি প্লিজ ইনভেস্টিগেট হোয়াট আওয়ার মুস্তাফিজের প্রবলেম ইজ, right. আমাদের মুস্তাফিজের সমস্যা কি, তোমরা কেন আমাকে মুস্তাফিজের, এটাও সত্য। ওরা অনেকে বলে হ্যাঁ আপনি ভারত থেকে পছন্দ করেন আর ভারতে খেলতে চান কেন, ভাই এটা কোনো কথা না। আমি মনে করি যে পৃথিবীতে অন্যতম মানে আকর্ষণীয় লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল। অন্যতম আকর্ষণ, এবং এখান থেকে বহু টাকা পয়সা কামাই করা যায়। আমাদের আমাদের
আহ, মানে আপনি যদি খুবই আপনার নাকুচি হয় তখন আপনি বলতে পারেন বা আপনাকে টিটকারি মারতে হবে, আপনি কেন ভারতকে পছন্দ করেন না, ভারতে খেলতে যাবেন কেন? বিষয়টা এরকম না। বিষয়টা আপনি যদি দেখেন যে এখানে আমাদের একজন খেলোয়াড় মাত্র, এখানে কিন্তু আবার রাষ্ট্র জড়িত না। না। একজন খেলোয়াড়কে ঘিরে ভারতের বিজেপি এবং অন্যান্যরা রাষ্ট্রকে জড়িয়েছে। আপনি এই ডিসকাশনটাই তো ভারত রাষ্ট্রের কাছে পৌঁছায় দিতে পারতেন। হুম। আপনি যদি আইসিসির কাছে জিনিসটা বলতেন, তোমরা প্লিজ ইনভেস্টিগেট করো যে ভারত কেন আমাদের একজন খেলোয়াড়ের সাথে, আমাদের সাথে না, একজন খেলোয়াড়ের সাথে এই আচরণটা কেন করলো, জাস্ট ইনভেস্টিগেট ইট, তারপর আপনি ডিসিশন নেন। না, আপনি কি করলেন, আপনি রিয়াকশন দেখালেন, প্রচণ্ড রিয়াকশন। অ্যান্ড প্রচণ্ড রিয়াকশনের ফলে কি হলো? প্রচণ্ড রিয়াকশনের ফলে আপনি কি দেখালেন? যে আপনি আইসিসিতে ভারতে খেলবেন না। ভালো কথা, খেলবেন না। হুম। এটা তো একটা কুৎসিত গেমের মধ্যে, বুঝছেন? হট হেডেড লোকজন এখন আমাদের মাথার উপরে চেপে বসছে। হট হেডেড অ্যান্টি ইন্ডিয়া পলিটিক্স এক জিনিস, অ্যান্টি ইন্ডিয়া মনোভাব এক জিনিস, আর আপনার হঠকারী আচরণ অন্য জিনিস। এটা একটা হঠকারী আচরণ হচ্ছে। এখন হটকারী। এই হঠকারী আচরণ করার কারণে পাকিস্তান একটা সুযোগ নিয়েছে। আমি এখন মিলে আপনাকে, এই ইসাকদারের ফোনটা কিন্তু এই জন্য আসছে। মানে আমার আমার কাছে মনে হয় এই সাম্প্রতিক ইয়েতে এই জয়শঙ্করের বক্তব্য, জয়শঙ্করের উপর আপনি জানেন যে পাকিস্তান কিন্তু জয়শঙ্করের বক্তব্য খুব কঠোর সমালোচনা করছে। তো বাংলাদেশ তো আছে এই সমালোচনার সাথে। সো ইসাকদার কোথায় ছিল জানেন? সে ছিল চায়নাতে। এবং চায়নাতে সে কি ডায়ালগে ছিল? সে চায়নাতে ছিল সেভেন্থ সেভেন্থ চায়না পাকিস্তান স্ট্র্যাটেজিক ডায়ালগ। ওখানে বাংলাদেশের কোনো জায়গা নেই। না। স্ট্র্যাটেজিক ডায়ালগ বাংলাদেশের জায়গা হলো, ওখানে অবশ্যই আলোচনা হয়েছে যে এই 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 স্ট্র্যাটেজি যদি আমরা নিতে পারি, সেখানে আমরা কি বাংলাদেশের সমর্থন পাবো, এইটা হতে পারে। কিন্তু সেটা না তো। আপনি এমন টাইমিংটা যদি মিলান, ইসাকদারের এই ফোনটা অবশ্যই এই স্ট্র্যাটেজিক ডায়ালগের সাথে হয়তো মেলানো হচ্ছে, কিন্তু এটা না। এটা হলো বাংলাদেশের সাথে, বাংলাদেশ যে জঙ্গি বা বাংলাদেশ যে মুখরা, ওই যে মুখরা রমণীর বশীকরণের একটা নাটক ছিল, মুখরা রমণীর মতো মুখরার মতো মানুষের লাফ মারতেছে, ধাপ মারতেছে, এইটাতে বাংলাদেশকে উস্কাচ্ছে। পাকিস্তান বাংলাদেশকে উস্কাচ্ছে যাতে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা ইয়াতে যায়, কনফ্লিক্টে যায়। বাংলাদেশকে এটা অ্যাফোর্ড করতে পারবে? আমি বলছি যে বাংলাদেশ, আমরা ধরে নিলাম আমরা একটা বীর জাতি, আমরা বাংলাদেশ ভারতকে হারিয়ে দেব। কিন্তু আপনি কি এটা এই ধরনের কল্পনা করা আর পাগলের প্রলাপ বকা এক না? আপনি হারায় দিবেন, আপনি হয়তো কিছু জায়গা জমি নিতে পারবেন, হয়তো এইখান দিয়ে নিবেন, আপনার এখান দিয়ে যাবে, এগুলো হবে, কিন্তু আপনি ভারতকে হারায় দেবেন, এই যে কল্পনা প্রসূত। আমি আমি এই উচ্চাভিলাষকে আমি করতেছি না, কিনা যে নিগেট করতেছি না, কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যদি বিবেকবান হন, আপনি যদি মিনিমাম ব্যালেন্স চিন্তা ভাবনা করেন, ইজ ইট পসিবল? দ্য ফোর্থ লার্জেস্ট মিলিটারি মাইট ইন দিস ওয়ার্ল্ড নাও, অ্যান্ড হু আর ইউ? হু দ্য হেল আর ইউ? তুমি কোন কোন লার্জেস্ট মিলিটারি, যে তুমি মিলিটারিলি চিন্তা করতেছো? তোমার এখানে হলো তোমার ওই যে বলো না, চোখে চোখ রেখে, বুকে বুক রেখে, হুম। নাকে রাখ রেখে, অমুক রেখে আপনি করবেন, সবই করবেন, সেটা তো আলোচনার মধ্যে করতে হবে। বাংলাদেশকে হুম। তার মর্যাদা বের করতে হবে আলোচনার মাধ্যমে। সো ইসাকদার এই জায়গাটায় বাংলাদেশকে যেদিকে বাংলাদেশ যেদিকে যেতে চায় সেদিকেই পুশ করতেছে। রিয়াকশনারি বাংলাদেশ, প্রতিক্রিয়াশীল বাংলাদেশটাকে, এইগুলোকে বলে কিছু মানুষ আছে না, দেখবেন যে আননেসেসারি প্রতিক্রিয়া দেখায়। কিছু মানুষ আছে আপনি দেখবেন যে সে কোনো যুক্তি ছাড়াই আপনাকে অপছন্দ করবে। আপনি যদি তারা জিজ্ঞেস করেন, ভাই আমার কেন অপছন্দ করেন, সে বারবার বলে যে না আপনার আমার ভালো লাগে না, আপনাকে আপনার এবং অযথাই বলবে যে আপনার ঠোঁট বাদ দেখতে ভালো না, আপনার ব্রু দেখতে ভালো না, আপনার কান বেঁকা, আপনার এইটা, অযথাই এগুলা বলতে থাকবে, কিন্তু যুক্তি দিয়ে আপনার সাথে আসবে না। তো বাংলাদেশে অযৌক্তিক পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের রিয়াকশনগুলো। আমি জাস্ট আপনাকে বললাম আমার অ্যাজাম্পশন এটা।